কিছু কিছু অপেক্ষা খুব আনন্দের হয়। ঠিক যেমন আমার কাছে এই বারান্দা বাগান ফুলে ফুলে রঙিন হয়ে উঠবে সেইটার অপেক্ষা। প্রত্যেক দিন টমেটো গাছটার দিকে তাকাই আর বলি, বাবা কবে তুই টমেটো দিবি? সেদিন লাল হয়ে যাবে আমার বারান্দা বাগানের কর্নারটা। আর যেদিনকে এই সব কটা টবে ফুল ধরবে একসঙ্গে, সেই দিন আর আমাকে পায় কে? তবে পশ্চিম দিকের যে গ্রিলটা, তাতে করে আর একটা বড় টব হোল্ডারের অর্ডার দেওয়া হয়ে গেছে। ওটা আসলেই জবা গাছ দুটোকে ওইখানটাতেই লাগিয়ে দেব। তবে আমার বারান্দা বাগানের সব থেকে আনন্দ দেয় হচ্ছে আমাকে এই স্পাইডার প্ল্যান্টটা। 3টে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কুশি বসিয়েছিলাম, সেখান থেকে সে বহরে কতটা বেড়ে গেছে। হাইড্রেঞ্জিয়া গাছটার জন্য 10 ইঞ্চির একটা টব পেলাম ওপরে, তবে সেটা বারান্দা বাগানে রাখার জন্য না খুব একটা সুদৃশ্য কিছু নয়। ভাবছি একদিন মাটি কাটা হাটে যাব। এই গাছটাকে এত ভালোবাসি যখন, একটা বড় টব সুন্দর দেখে কিনেই আনবো। এইসবগুলো দেখাতে দেখাতেই হঠাৎ করে রোদটা আবার মারাত্মক চড়ে গেল এবং তখনই এলো আমাদের উত্তম। আজকে সকালবেলাতে মারাত্মক গরম ছিল, সকাল থেকেই। যত বেলা বাড়ছে তত উত্তরোত্তর তাপমাত্রা বাড়ছে। বাপ রে বাপ, কি গরম কি গরম আজকে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আমার মা কেমন আছেন? মা বলে দিন, কেমন আছো? আছি, গরমে থাকা দরকার না থাকা সেরকমই আছি। তবে দুদিন একটু পেটটা একটু গড়বড় করছে, এত অতিরিক্ত গরমেই হবে এই আর কি। তাছাড়া মোটামুটি ভালোই আছি। এই পুজো পাঠ সেরে কিছুক্ষণ আগে একটু টিফিন করে মেয়ের সাথে একটু গল্প গুজব করে পেপার পড়ছি। পেপারটা আদ্যপান্ত না পড়লে ভালো লাগে না, এই আর কি। এখন এসিটাও চলছে, ফ্যানটাও চলছে। আজকেও খুবই গরম। পরশু দিনে যা গরম ছিল, কালকে গরমটা তুলনামূলক একটু কম ছিল। আজকে আবার সেই গরম, এবং আকাশে যে খুব একটা রোদ আছে এমনটা নয়, গুমোট একটা হয়ে রয়েছে। বৃষ্টি হতে পারে। মালদায় বৃষ্টি হয়েছে বললো? হ্যাঁ, মালদায় বৃষ্টি হয়েছে। মালদায় বৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই যে বজ্রপাতে মারাও গেছেন কে কে। তো যাই হোক, কিন্তু এখানে বৃষ্টি নেই। সে অর্থে হব হব করছে, একটু আকাশটা খারাপ খারাপ করছে, কিন্তু আর হচ্ছে না। তো আমি এখন একটু বেরোতে হবে আমাকে। বুম্বাদা কয়েকটা কাজ আমাকে বলে গেছে আজকে করতেই হবে। আমাকে একটু ব্যাংকে যেতে হবে, কিন্তু একটু রোদ্দুরটা পড়লে আমি লাঞ্চটা হলে তারপর যাবো, মানে ওবেলার দিকে যাবো, সেকেন্ড আরে যাবো আর কি। লাঞ্চের পরে যাব ব্যাংকে, সেটাই। তো আপাতত আমি ওই লঙ্কা গাছটা আজকে লাগিয়ে দেবো ভাবছি। তো খুবই কষ্ট হচ্ছে আমার, মানে এমন নয় যে গরমের জন্য, আমার গরমে রোদ্দুরে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু করে। কিন্তু যতই গরম হোক, আজকে যেহেতু রোদটা তুলনামূলকভাবে কম, এই যে বাইরেতে রোদ্দুর কম, সেহেতু আজকেই হচ্ছে টাইম যেটা বেরিয়ে যাওয়া যাবে। আমার মাও হয়তো আজকে বিকেলবেলা শরীর ঠিক থাকলে বেরোবে। তো চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করবো। আচ্ছা, চেষ্টা করবেন। চেষ্টা করবেন, চেষ্টা করবেন আপাতত। ঠিক আছে, তো আমি স্নান করেই বেরোই। ওই ইতে যখন যাবো, আর কখন গাছ লাগানো হবে সেটা না, স্নানটা করে নিই। ও একটু হাতটা ছেড়ে নিলেই। জামা ছাড়তে যাব, তখনই বরের ফোন এলো। সে বলল ব্যাংকের কাছে নাকি অনলাইনেও হয়ে যাবে, তবে যদি আজকের দিনে চেষ্টা করে না হয় তাহলে সোমবার দিন যেতে বললো। তাহলে আজকে আমায় যেতে হচ্ছে না। আসলে সে বাইরের রোদ দেখেই আমাকে সেটা ফোনটা করেছে, কারণ জানে বিলক্ষণ যে মাথায় রোদ লাগলেই আমার হবে মাথার যন্ত্রণা। তো তখন যখন এটা হলো না, তখন মায়ের সাথে আর আলপনাদির সাথে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে যা গল্প শুরু হলো, চললো সেই গল্প আমাদের অনেকক্ষণ। সমস্ত অর্ডার টর্ডার করা হয়ে গেল। ক্যারোলিনা রিপার বলে এই গাছটাকে আলপনাদি কিছুতে মানতে রাজিই নয় যে এটা সেই প্রজাতীয় লঙ্কা। ওর 100% অনেক কিছু, এটা নাকি ডাঁটা গাছ। এটাকে গুগল স্ক্যান করছি, এটা টমেটো দেখাচ্ছে, এটাকে তুলসী দেখাচ্ছে, এইটাকে দেখাচ্ছে ক্যারোলিনা রিপার। বারবার বলে একদম ওভার কনফিডেন্ট, এটা নয়, এটা নয়, এটা নয়, আমি গাছ চিনি, আমি গাছ চিনি, আমি গাছ চিনি। কিন্তু আমি মানতে রাজি নই। আমি এখানে দুটো টব রেডি করেছি। একটাতে লাগাবো ক্যাপসিকাম, একটাতে লাগাবো যদি ডাঁটাও হয়, সত্যি কথা। কারণ আমি এই গাছটা এর আগে দেখিনি। যদি এটা ডাঁটা হয়ও বা, তাহলেও এটা এখানেই হবে। আর বারবার করে গুগল স্ক্যান ভুল বলবে, এটা বোধহয় নয়। অবশ্য ভুল বলতেও পারে, দেখা যাক। আপাতত এটা প্রতিস্থাপন করে দিলাম। কিন্তু এইবার যেন আমারও এটাকে ডাঁটাই মনে হচ্ছে, সত্যি কথা। হ্যাঁ, যাই হোক, ভর্তি করে জল দিয়ে দিতে হয় প্রথম দিকে গাছ লাগিয়ে, কারণ মাঝখানে ওই হাওয়া ভরে না একটু গ্যাপ হয়ে থাকে। সেজন্য প্রথমে যখন গাছ প্রতিস্থাপনের পর একদম ভর্তি করে জল দিয়ে দিতে হয়।
তবে দেখা যাক, যদি আমার মুখে চুনকালি মাখিয়ে এটা ডাঁটাই হয় তাহলে দোষ ভাই গুগল স্ক্যানারের, আমার নয়। দেখতে কিন্তু সত্যি সত্যি ডাঁটাই, এটা ঘটনাই। কিন্তু এখনও আমি আর একবার একটু স্ক্যান করলাম, সে একই দেখাচ্ছে। দেখা যাক কি হয়। আলপনাদি বলছে এটা নাকি ডাঁটা, এটা নাকি ডাঁটা গাছ। ও একদম 100% শিওর যে এটা ডাঁটা গাছ। হ্যাঁ, ওই সালাদের ধরনের ডাটা গাছ হয়, ডাটা কি ডাঁটা হতে পারে না, ওই যে শীষ। আলপনাদি বলছে শীষ বেরিয়ে যাবে আর 2 দিনের মধ্যেই। বেরোবে মনে হচ্ছে। হ্যাঁ, ডাঁটা গাছই। আচ্ছা থাক, ডাঁটা গাছ হলে ডাঁটা তুলে নয় খাওয়া যাবে না, থাক এই টবে দিয়ে দিয়েছি। টব একটা যখন আছে, করা যখন হলো। দাও দেখাও। আমি অ্যামাজনে ক্যারোলিনা রিপারের একটা বীজ অর্ডার করে দিলাম, মানে 1 প্যাকেট বীজ। কারণ সত্যি যদি ওটা আলপনাদি যা বলছে সেটাই বেরিয়ে যায় তাহলে ব্যাপারটা লজ্জার দাঁড়াবে। তো আমার জীবনে চলতে গেলে প্রত্যেক দিন ভার্চুয়াল ডায়েরির পাতায় অনেক কিছু তো ধরা থাকে। আজকের দিনটাও ধরা থাকুক, হয়তোবা বেশ কিছু বছর পর আজকের দিনটার কথা আমার মনে পড়বে, তখন এই ভিডিওগুলো দেখবো, মেয়েও দেখবে। যখন টুপুর হয়েছিল তারপরে তো প্রথম তো বেশ কিছুদিন শুধু বুকের দুধ, তারপর এবারে তো মুখে ভাত নেই, দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে বন্ধ। কিন্তু ওই একটা ঠাকুরের ওখানে একটা প্রসাদ দেওয়া হয়েছিল, সেবার ওই ইয়েতে অন্নপূর্ণা পুজোর দিন টুকুরের মুখে একটা ছোট্ট করে প্রসাদ দেওয়া হয়েছিল, কিন্তু লোকজন বলা হয়নি সেইবার অন্নপূর্ণা পুজোয়। তো তারপর থেকে ওকে নতুন কিছু খাওয়ানোতে গেলে, মানে খাওয়াতে গেলে সেই যুদ্ধ, দেখলেই চিৎকার জুড়ে দিত, খাবো না টাইপের ব্যাপার আর কি। তারপরে জিভ দিলে মুখে ফু করে ফেলে দেওয়া, একটু যদি শক্ত মতো কিছু দেওয়া হতো তাহলে জিভ দিয়ে ঠেলে ফেলে দেওয়া, এগুলো হতো। তারপর অনেক সময় লেগেছে আমাকে ওকে সাধারণ খাবারে অভ্যস্ত করতে। ও বুকের দুধই খাবে আর অন্য কিছু খাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেই অনুভূতিটা আমার আজকের ডেটেও হচ্ছে। সেটা হচ্ছে ওই রুটিন, বাবা তৈরি করে দেওয়া রুটিন, সেটাও কিছুতেই ফলো করবে না। আজকে গতিক দেখে বাবাও রেগে গেল, বাবাকে একটুখানি বলতেও গেল, কিন্তু ঠিক কিছু দূর বাবা যাওয়ার পর, মানে 2-3 মিনিট বাবা কিছু একটা বলার পরই সে মোক্ষম চালটি চেলে দিল। হ্যাঁ আমি জানি বাবা, আমি খুবই খারাপ, আমি তোমার মতো একটা মাল্টি ট্যালেন্টেড মানুষ সে আর একটু বেটার কোনো সন্তান ডিজার্ভ করতো। আমি সত্যি বাবা ভীষণ খারাপ, আমি স্বীকার করছি আমি খুব খারাপ। আর সাথে সাথে তার বাবা তো ফ্ল্যাট, না মা করে ওর বাবা যেত 10 রাস্তা, কিন্তু 3 গিয়েই সে আটকে গেল। মানে আমি না দেখছি আর ভাবছি আজকালকার বাচ্চাগুলো কি চালাক, ওরে বাপ রে বাপ। মানে বাবা মায়ের দুর্বল জায়গাগুলো সে খুব ভালো করে জেনে গেছে, কিন্তু তো তার বাবা তো ভুলে গোলে গোবর হয়ে গেল। কিন্তু আমার তো সেটা হলে চলবে না, আমি জানি, বুঝতে পারছি যে বদমাইশিগুলো কোথায় হচ্ছে, ধরতে হবে আর কি, এই আর কি। যতই হোক কুস্তি করতে হবে মাকেই। হ্যাঁ তার বাবাও করছে, এটা ঘটনা, কিন্তু আসল কুস্তিটা মায়েরই। বাবা এই যে দেখুন, হনুমানকে দেখুন, বলে আমি আমার বজরংবলীকে অপমান করছি না, কিন্তু এই যে কি করবে উপরে উঠে, কি করবি রে বাবা। ও ওপরে ইতিমধ্যে তাদের সাঁগাতরা রয়েছে, আচ্ছা আড্ডা মারবে। সারা ভূভারতে আর জায়গা নেই, ওইখানেই একমাত্র জায়গা আছে। দর্শকবৃন্দ অপেক্ষা করছে না, আর তো উপরে কাউকে দেখছি না। ও কিছু একটা পড়েছে বোধ হয়, বল টল টাইপের, তাই হবে। আচ্ছা এখানে সব ক্রিকেট খেলছে। তাও বোধ হয় নয়, কারোর হাতে ক্রিকেট ব্যাটও দেখছি না, কোনো একটা কারণে উঠেছে। যাই হোক, দেখ তোরা চল বাবা। আমার তো আজকে ব্যাংকে যাওয়া হলো না, কিন্তু পাসবইটা নিয়ে যাবো, ওই আর কি, পাসবই আপডেট করার জন্য। আর মাকে নিয়ে একটু বাদে বেরোবো, মা আজকে বেরোবেন বলে। যদি ভগবান আমাকে এমন কোনো শক্তি দিতেন যাতে করে আমি শিলিগুড়ি বাড়িটাকে দিনহাটার বাড়ি পজিশনে নিয়ে যেতে পারতাম, তাহলে আমি সেটাই করতাম। এখানে পিত্তেশ করে অটো রিক্সা এসবগুলোর জন্য অপেক্ষা করতে হয়, আর দিনহাটার বাড়ি থেকে 2 কদম এগোলে খালি অটো গুঁতো মারে। মানে মিনিটের মধ্যে 10টা অটো এসে জিজ্ঞেস করবে দিদি যাবেন,
শিলিগুড়ির বাড়িতে এটা মোটেই হয় না। মাঝে মাঝে এই মাকে নিয়ে যখন বেরোচ্ছি ইদানিং, তখন আমার খুব রাগ হচ্ছে এটাতে। তবে আবার কেমন যেন টোটো পেয়েও যাচ্ছি, আজকেও যেমন এখানে একজনকে পেয়ে গেলাম। তবে একটা জিনিস খেয়াল করছি, মাকে নিয়ে যে সমস্ত টোটো বা রিক্সায় উঠছি তারা প্রত্যেকে খুবই ভদ্র, জানেন তো। এটা আবার দেখছি ওই আর কি, মা এত ঠাকুর পুজো টুজো করেন, ঠাকুর বোধহয় মায়ের সাথে সাথেই চলেন। আর দেখুন আর একজন এসেছেন আমাদের টাটা করতে, আমার ওস্তাদ এসেছেন, ওস্তাদ। বাকি 2 স্যাঙাত এখনও আসেননি, তাদের এখন তো সন্ধ্যেবেলার খাবার দেওয়ার সময় হয়ে গেছে। তো আলপনাদি দিয়ে দেবে বলে তো দিলাম, তো দেখি আর কি। তো এখন এই মুহূর্তে আমার পক্ষে আর ওদের দেওয়া সম্ভব না। আর এই টোটোওয়ালার এখানে একটা বেশ সুন্দর ফ্যান আছে, সেটা আমার খুব মজা লেগেছে। সে ফ্যানটা আবার ঘুরিয়ে ভদ্রলোক কিছুক্ষণ পর আবার মায়ের দিকে করে দিলেন। মায়ের না ভীষণ গরম হয় জানেন তো, এটা আমার শাশুড়ি মায়েরও ছিল, একদম হুবহু আমার শাশুড়ি মার আমার মায়ের মধ্যে একটা জিনিস কমন, এদের মারাত্মক গরম শরীরে, আর দুটোই যে তাদের স্বামী তাদের আবার মারাত্মক ঠান্ডা। যার ফলে এই ফ্যান চালানো ফ্যান কমানো এই নিয়ে আমি 2 বাড়িতেই ঝগড়া যতদিন এরা জোরে ছিলেন দেখে এসেছি। এখন সেই ঝগড়া আর নেই, দুজনেই এখন জোর ছাড়া হয়ে গেছে। যাই হোক, সুভাষপল্লী বাজারে এলাম, আজকে নেকলেসটার অর্ডার দেওয়া হলো। হ্যাঁ, অনেক দেখাননি ঠিক কথা, কিন্তু মায়ের একটা নির্দিষ্ট বাজেট আছে, মা তার মধ্যেই জিনিসটাকে করবেন। এবং মায়ের এইগুলো পছন্দ হলো, তবে যে জিনিসটা পছন্দ হলো সেটা মা লাল পলা দিয়ে বানাতে বলে এলেন, অর্থাৎ আজকে অর্ডারটা দিয়ে দেওয়া হলো। এখন যেটা গলায় পরে আছি সেইটাই কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। এইগুলোও কিন্তু খারাপ লাগছিল না, কিন্তু মার ওইটাই একটু ঝুল মতো আছে, সেটাই আর কি বেশি পছন্দ হয়েছে। এই জিনিসটাই আমরা অর্ডার দিয়েছি। তো তারপরেতে একটা ওই পলার আংটি, যেটা আমার এখনও হয়নি, জানি না কেন পলার আংটিতে আমার শনি লেগেছে, কিছুতেই হচ্ছে না। তো এই আংটিটা আমার খুবই পছন্দ হলো, কিন্তু এটা মায়ের বাজেটের বাইরে, বা খুব একটা বাইরে নয়, কিন্তু মা চিরকালই একটু আমার ব্যাপারে হিসেবই খুব বেশি আর কি। তো যাই হোক, সেজন্য আর হলো না। তো ভদ্রলোক বললেন যেদিনকে নেকলেসটা দেবেন আর কি, মানে ডেলিভার করবেন, সেদিন নাকি ওদের আরও অনেকগুলো পলার আংটি আসবে, তার মধ্যেই দেখে নিতে বললেন। তো এখান থেকে আমি আর একটা জুয়েলারি হাউসে গেলাম, কারণ মা দৃষ্টির জন্য একটা এই রকম, এটা হচ্ছে জগদ্ধাত্রী, সেই একটা পেন্ডেন্ট চাইলেন নিতে, যেটা টুপুরকে দিয়েছেন সেটা একটু বড় সাইজের। তো আসলে বজরংবলী তো আর মেয়েরা পরবে না, বজরংবলীটা কিনেছেন ঠিক কথা, তো সেটা হয়ে গেল। তারপর আমাদের এক প্রতিবেশীর জন্য মা কিনলেন হচ্ছে এই রকম রূপোর ফ্রেম করা উপহার আর কি। এটা কেনেননি, কিনেছেন একটু বাদে, যেটা আপনারা দেখবেন ফ্রেম একদম মানে প্রপার ফ্রেমিং করা রয়েছে, সেইটাই যেটা এখন মায়ের হাতে রয়েছে। সেটা খুবই সুন্দর উপহার হিসেবে যে এত ভালো, আমাদের ঠিক বাড়ির উল্টো দিকে একজন প্রতিবেশিনী রয়েছেন, মা তাকেই এটা উপহার দেবেন। তো তারপরে মাকে একটা দোকানে বসিয়ে আমি আরও টুকটাক অনেকগুলো কাজ আছে যেগুলো মাকে নিয়ে করা এক প্রকার অসম্ভব, সেইগুলো করতে শুরু করলাম। তারপর সেগুলো করে ব্যাগ এত ভারী হয়ে গেল যে আর কোনোভাবেই ব্লগ করা সম্ভব হলো না, কারণ ততক্ষণে ব্যাগ বোঝাই এবং এক হাতে মা আর এক হাতে দুনিয়ার ব্যাগ, এমনকি মায়ের ব্যাগটাও তখন আমার হাতেই। বাড়ি চলে এলাম, ভাবতে বা মাকে নিয়ে ব্লগ করবো, কি এত জিনিস হাতের মধ্যে, ব্যাগটাতে একেবারে ঠাসা জিনিস হয়ে গেল। তারপরে মাকে একটা হাত তো পুরোটাই মাকেই ধরতে লাগে, আর এক হাতে পুরো ব্যাগ। তারপরে এই দোকান ওই দোকান সব ওই মোড়ে ছোটো ছোটো সব দোকান, তো ওইখানে টোটো নিয়ে কী বা ঘুরবো, এক দোকান থেকে আর এক দোকান, মাকে কোনো ক্রমে হাঁটিয়ে নিয়ে যাওয়া, তারপরে রাস্তা এপার ওপার, আর মা যাই দেখবে তাই মান লাগবে। হ্যাঁ, এই করে করে দেরি হয়ে গেল। তো ঠিক আছে, টাইম আছে এখনও, এবার ছুটবো, কিন্তু তার আগে একটু ঠান্ডা হয়নি, ভীষণ কষ্ট হচ্ছে। জিম থেকে ফেরত এসে দৌড়ে গেলাম রান্নাঘরে। তারপরে রান্নাঘরের কাজ কিছুটা মিটিয়ে তখন প্রেশারে জিনিসটা রয়েছে, মানে প্রেশারটা রিলিজ করেনি, সে অবস্থায় ঘেমে নিয়ে এসে বসলাম হচ্ছে এই জায়গাটাতে। এসে দেখছি মা এবং তার নাতনির সে কি গল্প, সে কি আড্ডা, সে কি হাসি। ভালো লাগছিল দেখে, কেন যে এত দিনহাটা যাব করেন মা। এই যে নাতনির সঙ্গে যে সময় কাটাচ্ছেন, মা নিজেও কিন্তু যথেষ্ট আনন্দে আছেন, কিন্তু তাও ওই যে নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিছানা, নিজের বালিশ, হের মায়া কিছুতেই ত্যাগ করতে পারছেন না। আজকে মা গল্প করছেন তার নিজের ছোটোবেলার অনেক কিছু। সে ছোটোবেলাগুলো খুবই মজাদার ছিল, খুব দুঃখে কেটেছে, খুব অভাবে কেটেছে, কিন্তু আনন্দেও কেটেছে। আপনারা আমার পজিটিভিটি নিয়ে অনেকেই বলেন, সেটুকু সবটুকুই এসেছে কিন্তু আমার মায়ের কাছ থেকে। দেশভাগের পর প্রায় সর্বশান্ত হয়ে আমার দাদু দিদিমা এই দেশে এসেছিলেন, মায়ের জন্ম এই দেশেতেই। তারপর অকালে দাদুভাই মারা যান, তারপর অসহনীয় দারিদ্র্য, সব কিছুকে উপেক্ষা করে লেখাপড়ায় ভালো ছিলেন এটা তো ঘটনা, কিন্তু তুমুল ইচ্ছাশক্তি এবং চরম পজিটিভিটি না থাকলে আরও একটা ব্যাপার যেটা মা সবসময় বলে, ঈশ্বরকে শক্ত হাতে ধরে থাকা,
এই যে কয়েকটা গুণ যদি মায়ের না থাকতো, মা ওই জায়গা থেকে এই জায়গা আসতে পারতেন না। মা কেন, শুধু মায়ের অন্যান্য সমস্ত ভাই বোনেরাই তারা ওই জায়গা থেকে এখানে আসতে পারতেন না। এবং মা বলেন মায়েদের জীবনের যত উন্নতি সব কিছু আমার দিদিমার জন্য। কাজেই মা খুব ভালো লাগে মা যখন এভাবে করে তার ছোটোবেলার কথা আমার মেয়েকে বলেন, সেগুলো আমার দেখতে। রাত হয়ে গেছে, সমস্ত কিছু শেষের পথে। শুয়ে পড়লে নাকি, ঘুমিয়ে পড়লে? না ঘুমাইনি। হ্যাঁ তুমি ভিডিও করছো? হ্যাঁ বলছি যে সেদিন উঠে বসি নাকি দেখতে? না না ঠিক আছে ঠিক আছে, ও খুবই ক্লান্ত, সবাই ওকে মার্জনা করে দেবেন। আচ্ছা হ্যাঁ তো না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে সেদিনকে আমাদের বক্তব্যটাতে 99.9% মানুষই প্রশংসা করেছেন, এবং তারা অধিকাংশে তোমার প্রশংসা করেছেন এবং তোমার কাছ থেকে টুকুরের ফলাফল নিয়ে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছিলাম সেইটার ব্যাপারটা। ও না না, এটা কোনো ব্যাপার না। দেখুন আমি সত্যি কথা বলছি যে আমি মানে খুব অনেস্টলি বলছি যে দেখুন মানে আমাদের বাচ্চাও যেরকম বড় হচ্ছে, আমরাও পেরেন্টস হিসাবে সেরকম বড় হচ্ছি। সিদ্ধান্ত ভুল কি সিদ্ধান্ত ঠিক আমরা কিচ্ছু জানি না, যেরকম আসছে আমরা সেরকমই কাজ করে যাচ্ছি, যেটা বাবা মা শিখেছে সেটাই মানে আমরা করার চেষ্টা করছি আর কি। এবার আপনাদের আশীর্বাদ, ঠাকুরের ইচ্ছা যেভাবে হবে, মানে আমরা আমাদের মতন সাধ্যমতো চেষ্টা করব যাতে ও কোনো রকম টেনশন, বাচ্চা যখন টেনশনে না থাকে, এইটুকুনি। বা বাচ্চা টেনশনে না থাকলে তার মধ্যে যে গুণগুলো আছে সে অটোমেটিক্যালি ফ্লেয়ার করবে, একটা না একটা সময় হবেই। এটা আমার ধারণা, আমি আবার বলছি ভুল হতে পারি, এই বিশ্বাস নিয়ে চলছি, এখন দেখা যাক। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, মানে আমি এমন কিছু বলিনি যার জন্য প্রশংসা করার মতন, কিন্তু আপনারা মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কি। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনাদের বাচ্চারা সবাই জীবনে খুব খুব সাফল্য লাভ করুক, এটাই চাহিদা, এটাই কাম্য আর কি। 17 বছরের বিবাহিত জীবনে প্রথমবার একটা ঘটনা হলো, সেটা হচ্ছে আজকে সমস্ত খাবার নষ্ট হয়ে গেছে। পোস্ত বাটাটা ছিল সেটাও গেঁজিয়ে গেছে, এবং এটা যেটা হতে পারে সেটা আমি অনুমান করেছিলাম। আমি যখন যাচ্ছি তখন উল্টো দিক থেকে একজন ভদ্রমহিলা আসছেন, যিনি আমাদের বাড়িতে আগে ঠিকে কাজ করতেন, তারপর ঠিকে কাজে পোষাচ্ছিল না তাই জন্য তিনি তখন থেকেই রান্নার কাজ করেন আর কি। তো সেই দিদি হাতে মস্ত বড় একটা ব্যাগ নিয়ে হন্তদন্ত হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, তার সাথে আমার সঙ্গে দেখা হলেই কথা হয়, তো তাকে বলে কেমন আছো? তো বললো আর বলো না বৌদি, আজকে এত গরম, ছেলেটা সারাদিন পর কাজ থেকে ফিরেছে, এসে বলছে আমার সব কেটে গেছে, আমি জলে বসিয়ে এসেছিলাম, সমস্ত নষ্ট হয়ে গেছে, এমনকি ভাতটাও জল কেটে দিয়েছে, ছেলেটা এত পরিশ্রম করে আসে, কিচ্ছু খেতে পাবে না। আমি বললাম যে বাবা তাহলে ও 3 বাড়ি কাজ করে, রান্না করে, 2 বাড়ি দিনে, 1 বাড়ি রাত্রেবেলায়। তা সেই রাত তখন নাকি ওই বাড়িতে শব্দ ঢুকেছে, তখন ওই ভদ্রমহিলা বলেছে ঠিক আছে তাহলে তুমি তোমার ছেলেটাও একবারই এখান থেকে রান্না করে নিয়ে যাও। তাও ঠিক মোমো চাউমিন খেয়ে নে, আমি এখান থেকে তোর জন্য রান্নাবান্না একবারে করে নিয়ে যাচ্ছি। তো প্রশংসা করলেন ওই বাড়িরও, প্রশংসার অবশ্যই তারা দাবিদার, মানে মানবিক একটা কাজ করেছেন ঠিকই, এবং বললেন যে ওরা এত পরিশ্রম করে মানে বাইরে আর কি তাদের কাজের জায়গায়, তার সত্ত্বেও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত হাতাহাতি করে দিল, যাতে করে আমার 1/2 ঘন্টা 45 মিনিটের মধ্যে হয়ে যায়, ছেলেটা না খেয়ে আছে। তো দেখো এই যে সব তুলে দেখাচ্ছে, এই যে সব খাবার আমাদের মানে মা ছেলে দিয়ে দিল। তো আমার তখন স্ট্রাইক করলো, তাই তো আমিও তো আজকে কোনো কিছু, ও তো তাও জলে বসিয়ে রেখেছিল, আমি তো সেটাও করিনি। বাড়িতে এসে দেখছি ঠিক সেটাই হয়েছে। এর আগে কোনো দিন আমার এরকম হয়নি। শিলিগুড়িতে এত গরম, এত বিভৎস বিচ্ছিরি ধ্যাপসা গরম এর আগেও পড়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবে এইরকম কাণ্ড কিন্তু এর আগে হয়নি আমার সাথে। আমি জানি না কেন এটা হলো, সমস্তটা আমার আজকে মানে এমনকি যাই তুলছি তাতেই টক গন্ধ। মানে তরকারি, হ্যাঁ ডালটা কেটে যায় ঠিক আছে, কাঁচা পোস্ত বাটাটা গেঁজিয়ে গেছে সে ঠিক আছে, কিন্তু ভাতে এরকম জল কেটে যাওয়া, লাউয়ের তরকারিতে এরকম মানে দুর্গন্ধ বেরোনো, এর আগে মানে সব কিছু এরকম খারাপ হয়ে যাওয়া। একটা ডিম সেদ্ধ ছিল সেটাও কেমন একটা হয়ে গেছে। তো সব ফেলে দিয়ে আবার প্রেশার কুকারে ওই ডালে চালে করে দিলাম, মানে অত রাত্রিবেলা এসে আর কী করবো। তারপর যাই হোক সবার খাওয়া দাওয়া মিটে গেছে, রান্না হয়ে গেছে, আজকে আর কোনো কিচ্ছু বাকি রাখিনি, কারণ ওই টক জিনিসপত্র ওইখানেই বা সিঙ্কে মানে ওই হাঁড়িটা সেটাই বা রাখবো কেন, সেটা ওদিক থেকে ওটা হতে হতে আমার সমস্ত বাসন হুড় করে মাজা হয়ে গেছে, আর প্রেশার কুকারটাও মেজে ফেললাম। আর এই ট্যাপটা পানি আর বন্ধ হচ্ছে না, একটা সারিয়ে দিয়ে গেল, তাও কেন এরকম কে জানে। তো অন্যান্য আনুষঙ্গিক সব কাজ শেষ, হ্যাঁ তো ওরা সব শুয়েও পড়েছে, এবার আমি একটু চুলটা শুকোবো, তারপর শোবো এবং ব্লগটাকেও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন বন্ধুরা, যে যেখানে আছেন খুব আনন্দে থাকবেন, গরমে নিজের খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, এই তো সবই আপনারা জানেন, কিন্তু তাও বলে দিচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, অল নোটিফিকেশন অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।